This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ঘাতক গাড়ি নিয়ে নয়া তথ্য ১৩ দিন ধরে আল ফালাহা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই রাখা ছিল ডাক্তার উমারের i20 গাড়ি। এই মুহূর্তে নতুন তথ্য আসছে, ডাক্তার মুজাম্মিলের গাড়ির পাশেই রাখা ছিল উমারের গাড়ি। i20 গাড়িটি 29 অক্টোবর থেকে 10ই নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে পার্ক করা ছিল। তার মানে এই মুহূর্তে তদন্তে উঠে আসছে নতুন তথ্য, দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ঘাতক গাড়ি নিয়ে নতুন তথ্য। ১৩ দিন ধরে আল ফালাহা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই রাখা ছিল ডাক্তার উমারের i20 গাড়ি। আরও বিস্তারিত এই বিষয়ে জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে আমাদের দুই প্রতিনিধি সায়ন্ত এবং সুমন রয়েছেন, পাশাপাশি আমাদের সঙ্গে রয়েছেন স্ট্র্যাটেজিক এক্সপার্ট শুভাশিস ব্যানার্জি। আমি শুরুতে একবার সায়ন্তর কাছে যাবো। সায়ন্ত, এই মুহূর্তে এই যে ঘাতক গাড়ি নিয়ে নতুন তথ্য উঠে আসছে, ১৩ দিন ধরে আল ফালাহা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই রাখা ছিল এই ডাক্তার উমারের i20 গাড়ি। সায়ন্ত, বিস্ফোরক কি ওই ক্যাম্পাস থেকেই গাড়িতে ভরা হয়েছিল নাকি অন্যত্র কোনো জায়গা থেকে এই গাড়িতে বিস্ফোরক ঠাসা হয়েছিল? দেখো, তদন্তকারীরা মূলত দুটো বিষয় এখানে দেখছে। এক, আল ফালাহা বিশ্ববিদ্যালয় থেকে বিস্ফোরক বেরিয়েছিল, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তবে সেইখান থেকে বেরিয়ে গাড়িটা কিন্তু মূলত দিল্লিতে প্রথমেই বিস্ফোরক নিয়ে ঢোকে এবং সেখান থেকে আরেকজনের হাতে দেয় এবং পরবর্তীকালে আবার সে পুনরায় যখন পার্কিং লটে লালকেল্লা গেটের সামনে পার্কিং লট নিয়ে যায়, পুনরায় আবার গাড়িতে সেই বিস্ফোরক পৌঁছে দেয়। এইটা এক পক্ষ মনে করছে তদন্তকারীদের, অপরপক্ষ মনে করছে যে বিস্ফোরক এই আল ফালাহা বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে অত্যন্ত দ্রুত গতিতে গাড়ি চালিয়ে উমর নবী পৌঁছেছিল দিল্লিতে এবং সে বিস্ফোরক নিয়েই গোটা দিনভর সে গাড়ির মধ্যেই ছিল এবং তার সঙ্গে ছিল কিন্তু আরও 3 জন। মূলত 29 অক্টোবর থেকে 10 নভেম্বর পর্যন্ত গাড়িটি আল ফালাহা বিশ্ববিদ্যালয় মুজাম্মিলের গাড়ির পাশেই রাখা ছিল। পলিউশন চেকের জন্য একদিন বেরিয়েছিল, আবার পুনরায় সেখানে গাড়ি টেনে রাখা হয় এবং 29 অক্টোবরে কিন্তু গাড়িটা কেনা হয়েছিল তারেকের কাছ থেকে। অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ যে ওরা কিন্তু পূর্ব পরিকল্পনা অনুযায়ী যাবতীয় কাজ করেছে এবং গাড়িটা দীর্ঘদিন সেখানে রাখতে হবে, গাড়িটা নিয়ে সেখান থেকে বিস্ফোরক ভরতে হবে, টোটালটা কিন্তু পরিকল্পনা অনুযায়ী করেছে। এবং যেটা তদন্তকারীরা মনে করছে, এই পরিকল্পনা শুধু উমর নবীর নয়, মূলত মাস্টার মাইন্ড এই পরিকল্পনা কীভাবে বিস্ফোরক বের করতে হবে, গাড়িতে রাখতে হবে, এর মাস্টার মাইন্ড ছিল কিন্তু মুজাম্মিল। কিন্তু মুজাম্মিল গ্রেপ্তার হয়ে যাওয়াতে উমর নবী কোথাও মনে করেছিল যে আল ফালাহা বিশ্ববিদ্যালয় পার্কিং লটে গাড়িটা রাখা আর কোনোভাবেই নিরাপদ নয়। সেই কারণেই গাড়ি নিয়ে সোজা সে দিল্লিতে প্রবেশ করে এবং সেখানেই কিন্তু মূলত বিস্ফোরণের ঘটনা ঘটেছে গত সোমবার সন্ধ্যায়। তদন্তকারীরা এটাই প্রমাণ করার চেষ্টা করছে বা এটাই দেখছে মূলত যে এই বিস্ফোরক আল ফালাহা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়েছে এবং পুরোটাই কি আল ফালাহা বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল, নাকি আরও কয়েকটা জায়গা যেখানে যেখানে তাদের নেটওয়ার্ক ছিল সেখান থেকেও কিছু বিস্ফোরক বা যে উপাদানগুলো হয় বিস্ফোরক ঘটনার জন্য। আমাদের সঙ্গে সঙ্গে আমি তোমার কাছে আসবো। সুভাষিসদা যখন আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে, সরাসরি সুভাষিসদা আপনার কাছে আমার প্রশ্ন, যে বিশ্ববিদ্যালয় নিয়ে এত কথা হচ্ছে আল ফালাহা বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের 50-এরও ওপর শিক্ষাকর্মী অধ্যাপকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেই বিশ্ববিদ্যালয়ের ভিতরেই এই জঙ্গি ডাক্তারদের একটা বড়সড় মডিউল চলছিল যেখানে প্রত্যক্ষভাবে পাক আইএসআই এবং জৈশ-এ মোহাম্মদের হাত ছিল। প্রশ্ন হচ্ছে, দেশের বুকে একটা বিশ্ববিদ্যালয় এইভাবে দিনের পর দিন জঙ্গি কার্যকলাপ চলছে আর কেউ টের পেলেন না? দেখুন, র্যাডিকালিজমের সাথে একটা শিক্ষার পরিধি বা একটা এনভায়রনমেন্টের ডাইরেক্ট লিঙ্ক, এটা একটা কোনো নতুন ঘটনা নয়, এটা দীর্ঘকাল ধরে চলে। কারণ এই সিস্টেম্যাটিক ব্রেন ওয়াশ কথাটা এসছেই মার্কেটে বিকজ অফ একাডেমিক্স। এবার একাডেমিক্যালি একটা লোককে বারংবার বোঝানো তার প্রিয় সাবজেক্টের মাধ্যমে যে সে যেই সংস্থার সাথে যুক্ত সেগুলো সব মিথ্যে, সে যে পরিকাঠামোর সাথে যুক্ত সেই দেশ তাকে ভালোবাসে না, এবং তার মধ্যে যে ক্ষোভ বিক্ষোভগুলো আছে সেগুলোকে আরো ভাবে অ্যাগ্রিভেট করানো এবং আলটিমেটলি তাকে একটা পোটেনশিয়াল ট্রিগারে কনভার্ট করে দেওয়া। এবং এটা একটা সায়েন্টিফিক প্রসিডিওর যেটা টেররিস্ট অর্গানাইজেশন গুলো দিনের পর দিন করে এবং তাদের টার্গেট এই ধরনের ইউনিভার্সিটি হয়, তাদের টার্গেট এই ধরনের পোটেনশিয়াল এলিমেন্টস হয় যাদেরকে কনভার্ট করাটা খুব ইজি এবং যাদের মাধ্যমে এই ধরনের ঘটনা ঘটানোটা ইজি। সুতরাং এই যে ইউনিভার্সিটি আছে তার মধ্যেকার যে এনভায়রনমেন্ট আছে তার ইন্টারোগেট করাটা খুব আবশ্যক। একটা কথা আমি অ্যাড করতে চাই এর মধ্যে, সে কথাটা হলো যে এই যে ফুয়েলিং বা ফুয়েলিং ইন দ্য সেন্স মানে যেই যে এক্সপ্লোসিভস গুলো গাড়িতে ফিট করা হয়েছে ইউনিভার্সিটির মধ্যে,
এই জিনিসটায় কোথাও আমার গিয়ে একটু ডাউট হচ্ছে। আমার কেন জানি না মনে হচ্ছে পলিউশন চেকের গল্পটা বা পলিউশন চেকের যে ন্যারেটিভটা আছে ওটায় অনেকটা বেশি ঢোকাটা খুব প্রয়োজনীয়। কারণ ইউনিভার্সিটিতে ইন অ্যান্ড আউট বহু মানুষ, এরম না একটা ইউনিভার্সিটির সবকটা লোক একটা টেররিস্ট অর্গানাইজেশনের সাথে যুক্ত, সুতরাং তারাও যে কাজটা যদি ইউনিভার্সিটি ক্যাম্পাসেও করে সেটা লুকিয়ে চুরিয়ে করে। কিন্তু তার মধ্যে যদি কোনো মানুষ বেরিয়ে থাকে, ঢুকে থাকে বা ইন অ্যান্ড আউট করে থাকে, সেই ইন অ্যান্ড আউটটা কেন করলো, যেখানে গেল সেখানে সেই কতটা স্ক্যানারের মাধ্যমে ছিল, এটা দেখার সময়, সুযোগ এবং আবশ্যকতা যথেষ্ট আছে। সুভাষিস আমাদের সঙ্গে তখন এই মুহূর্তে আরো একটা আপডেট দর্শকদের দিয়ে রাখবো। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে তদন্তে এনআইএ। সকালেই লালকেল্লার বিস্ফোরণ স্থলে এনআইএ এর আধিকারিকরা পৌঁছে যান। গতকাল রাতেই এনআইএ দায়িত্বভার হাতে পেয়েছে। এফআইআর সংক্রান্ত সব নথি এনআইএ কে দিয়েছে দিল্লি পুলিশ। এনআইএ এর ফরেন্সিক দলও ঘটনাস্থলে একাধিকবার পরিদর্শন করেছে। আমাদের সঙ্গে আমাদের আরেক সহকর্মী সুমন রয়েছে। সুমন, সকাল থেকে এনআইএ এর কি কি গতিবিধি দেখতে পাওয়া যাচ্ছে বিস্ফোরণ স্থলের আশেপাশে? দেখো, মূল বিষয় হচ্ছে এনআইএ ইতিমধ্যেই কিন্তু তদন্ত প্রক্রিয়া শুরু করে তাদেরও কিন্তু তদন্তের এপিসেন্টার বলা চলে। একদিকে যেমন লালকেল্লার সেই জায়গা যেখানে বিস্ফোরণ হয়েছে, অন্যদিকে তারাও কিন্তু এই আল ফালা ইউনিভার্সিটির ডেটা কালেকশন শুরু করেছে। এই আল ফালা ইউনিভার্সিটি একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি হিসেবে কিন্তু পথ চলা শুরু করেছিল। পরবর্তীকালে বিভিন্ন সময় এই ইউনিভার্সিটির সঙ্গে জৈশ-ই মোহাম্মদ কিংবা আনসারুল্লাহ গাজীর লিঙ্ক পাওয়ার অভিযোগ উঠে এসেছে। এবং যেখানে সায়ন্ত শেষ করলো, অর্থাৎ এই গাড়িটা i20 সেটা যখন বেরোলো এবং বেরোনোর পর সেটা কিন্তু টুয়ার্ডস লালকেল্লা সরাসরি পৌঁছে যায়নি, তার আগে দিল্লির কনউট প্লেস গেছে, ময়ূর বিহার গেছে এবং তারপর কিন্তু সেটা এই লালকেল্লার পার্শ্বস্থ জায়গায় গিয়ে পৌঁছয় এবং সেখানে কিন্তু স্লো মুভিং অবস্থায় সেখানে ব্লাস্ট হয়। এক্ষেত্রে কিন্তু অনেকে মনে করছেন হয়তো এই ব্লাস্টটা পূর্ব পরিকল্পিত ছিল না ওই স্পটের জন্য, অন্য কোথাও হয়তো এই বিস্ফোরক নিয়ে যাওয়া হচ্ছিল, ইনস্ট্যান্টলি ব্লাস্টটা হয়েছে বা না বুঝেই কিন্তু এই ব্লাস্টটা করানো ওই জায়গাটায়। এই একাধিক তথ্য উঠে আসছে। এনআইএ এই মুহূর্তের সবথেকে বড় আপডেট, ফার্স্ট ব্রেক এট 9 এই মুহূর্তের সবথেকে বড় আপডেট, তাড়াহুড়োর জন্যই কি দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ? এই মুহূর্তের সবথেকে বড় আপডেট, গোয়েন্দা সূত্রে খবর বিস্ফোরক পুরোপুরি তৈরি করে উঠতে পারেনি জঙ্গিরা, যে কারণে বিস্ফোরণের তীব্রতা সর্বোচ্চ মাত্রায় পৌঁছয়নি। বিস্ফোরণ স্থল থেকে কোনো স্প্লিন্টার বা শার্টনেল মেলেনি। ফরিদাবাদে 3000 কেজি বিস্ফোরক উদ্ধারে গোটা পরিকল্পনা খেঁচে যায়। জঙ্গি ডাক্তারদের মডিউল ধরা পড়ায় ভয় পেয়ে যায় ডাক্তার উমার। এই মুহূর্তের সব থেকে বড় আপডেট, তাড়াহুড়োর জন্যই কি দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ? সুমন মহাপাত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, তাহলে এই মুহূর্তে তদন্তের অভিমুখ বেশ খানিকটা বদলালো। এই বিস্ফোরণ সম্ভবত তাড়াহুড়োয় এবং সম্ভবত বিস্ফোরককে এক জায়গা থেকে অন্য জায়গায় হয় সরানোর জন্য বা ডাম্প করে দেওয়ার জন্য, এমনটাই কি তদন্তে এই মুহূর্তে উঠে আসছে? তবে একেবারেই তাই, সেটাই বলার চেষ্টা করছিলাম যে দীর্ঘদিন ধরে গাড়িটা আল ফালা ইউনিভার্সিটিতে পার্কড হয়েছিল, তারপর গাড়িটা বেরোলো এবং গাড়িটা বেরিয়ে ময়ূর বিহার গেল, কনউট প্লেস গেল এবং লালকেল্লার কাছে গিয়ে ব্লাস্ট হলো। যখন গাড়িটা স্লোলি মুভ করছে, মূলত এই ধরনের বিস্ফোরণের ক্ষেত্রে দেখা যায় গাড়ি স্লোলি মুভ করে না, এক্ষেত্রে সেটা হয়েছে। পাশাপাশি সেখানে যে যতটা বিস্ফোরক ছিল তাতে কিন্তু আরও অনেক বড় একটা বিস্ফোরণ হতে পারতো, কিন্তু সেগুলোকে প্রপারলি ঠিক করে কিন্তু বিস্ফোরণটা করা সম্ভব হয়নি। মূলত তাড়াহুড়োতে এই বিস্ফোরণ হয়েছে। যেভাবে একের পর এক ডাক্তার জঙ্গিরাও গ্রেপ্তার হচ্ছিলেন, সেই জায়গায় কিন্তু ভয় পেয়ে উমর এই কাণ্ডটা ঘটিয়ে ফেলে, এমনটাই কিন্তু মনে করছেন তদন্তকারীরা। তার কারণ তদন্তে করতে নেমে তারা যখন ফরেন্সিক কালেক্ট করেছেন এবং সেখান থেকে এমন কোনো কিছু পাননি যেখান থেকে বলা যায় যে পরিমাণ বিস্ফোরণ ছিল সেই মতন সেই উচ্চাঙ্গে কিন্তু বিস্ফোরণটা হয়েছে। অর্থাৎ তাড়াহুড়োতে এই বিস্ফোরণ এবং লোকেশনও কিন্তু আগে থেকে প্রি সিলেক্ট করা ছিল না। মূলত এই বিস্ফোরকটা এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে ফেলা, এটাই ছক ছিল, কিন্তু তার মধ্যেই এই বিস্ফোরণ করা হয় বা এই বিস্ফোরণ হয়ে যায়। এবার এটাই কিন্তু তদন্তকারী আধিকারিকরা তারা খতিয়ে দেখছেন যে আগে থেকে যেহেতু প্রেরোগেটিভ ছিল না ওই জায়গাটায় এই বিস্ফোরণ হবে, তাহলে কেন হঠাৎ করে বিস্ফোরণ করার সিদ্ধান্ত? নাকি উমর ভয় পেয়ে, যেহেতু তার একের পর এক সঙ্গীরা তারা গ্রেপ্তার হয়ে যাচ্ছিল, তার ভয় পেয়ে তাড়াহুড়োতে আমাদের সঙ্গে তো আমি একবার সায়ন্তর কাছেও এটা নিয়ে যাবো। সায়ন্ত, এই মুহূর্তে সবথেকে বড় যে প্রশ্নটা, তাহলে কি এটা কোনো ফিদায় হামলা নয়? তাহলে কি উমর তাড়াহুড়োতে
বা কোনোভাবে তার গাড়ি গতিশীল অবস্থায় ছিল, সেখানে ভিতরে থাকা বিস্ফোরক কোনোভাবে ডিটোনেট হয়ে যায় এবং তার ফলে দুর্ঘটনাবশত একটা এত বড় বিস্ফোরণ ঘটে যায়, এমনটাই কি সম্ভাবনা উঠে আসছে? তার কারণ এই মুহূর্তে সব থেকে বড় যে প্রশ্নটা, তাহলে লালকেল্লা যদি টার্গেট না হয়ে থাকে, লালকেল্লার আশেপাশে এলাকা যদি জঙ্গিদের নিশানায় না থেকে থাকে, তার মানে কি দেশে অন্যত্র আরো বড় কোনো বিস্ফোরণের ছক ছিল এই ডাক্তার জঙ্গি মডিউলের? একদমই কেন্দ্রীয় গোয়েন্দাদের রিপোর্ট কিন্তু সেটাই মনে করছে, কিন্তু তোমার প্রশ্নটা কিন্তু স্বাভাবিক, কারণ এই যে ছবি উঠে এসছে বা রিপোর্টে যেটা মূলত প্রাথমিকভাবে উঠে এসছে, তাতে কোথাও না কোথাও তদন্তকারীরা মনে করছেন হামলার স্পট, হামলার কিন্তু টার্গেট অন্যত্র ছিল, আর সেই কারণেই এই বিপুল পরিমাণে যে বিস্ফোরক সেটা নিয়ে যাচ্ছিল উমর নবী। আর তদন্তকারীরা মনে করছে যে তাড়াহুড়ো করতে গিয়ে যে ফেটে গিয়েছে, কারণ কোনো শার্প নেল পাওয়া যায়নি বা স্প্লিন্টার পাওয়া যায়নি। তবে এটাও ঠিক, যে বিস্ফোরক নিয়ে যাওয়া হচ্ছিল সেটা যে অন্য কোথাও গিয়ে মজুত করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল সেটাও নিশ্চিত ইতিমধ্যে এনআইএর আধিকারিকরা। তারা কিন্তু মনে করছেন এই যে বিস্ফোরকটা গাড়িতে ক্যারি করছিল উমর নবী, সেটা অন্য কোথাও গিয়ে আরও একটি জায়গায় নিয়ে যেত এবং সেখান থেকেও বিস্ফোরক মজুত করার কথা ছিল, এবং সেই মজুত বিস্ফোরক নেই দিল্লির বুকে হোক বা উত্তর পশ্চিম ভারতের যেখানে হোক বড়সড় ফিদায় হামলা করারই পরিকল্পনা নেওয়া হয়েছিল। আর সেই কারণেই এই বিস্ফোরক নিয়ে যাচ্ছিল উমর নবী। তবে এটাও জানা যাচ্ছে যে উমর নবী কিন্তু আদিল এবং মুজাম্মিলের গ্রেপ্তারিতে ভয় পেয়েই এই ফরিদাবাদ ছেড়েছিল এবং সেই বিস্ফোরক নিয়ে দিল্লিতে প্রবেশ করেছিল। কিন্তু সেটা কোথায় নিয়ে যাচ্ছিল সেটাই মূলত এখন তদন্তকারীদের তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। যে কারণে সুভাষিস দা আমাদের সঙ্গে আছেন, আমি একবার সরাসরি সুভাষিস দার কাছে জানতে চাইবো। সুভাষিস দা, তার মানে যে বিস্ফোরণটা ঘটেছে, যে বিস্ফোরক ব্যবহার করা হচ্ছে, সেখানে কোনো স্প্লিন্টার বা শার্পনেল মেলেনি, এই রেখে তদন্তকারীরা মনে করছেন দুটো জিনিস হতে পারে। এক, এই বিস্ফোরণের তীব্রতা যতটা করার পরিকল্পনা জঙ্গিরা নিয়েছিল ততটা বিস্ফোরকের তীব্রতা তারা তৈরি করে উঠতে পারেনি, না হলে দুই, পরবর্তীকালে এমন কোনো বিস্ফোরক তৈরি করার ছক কষা হচ্ছিল কি যেটা কোনোভাবে ট্রেসেবল নয়, ধরা পড়তো না? না, এরকম নয় ব্যাপারটা হলো অ্যামোনিয়াম নাইট্রেট যে ফরম্যাটে পাওয়া যায়, যতটা বলা সম্ভব আমি ততটাই বলছি আর কি। অ্যামোনিয়াম নাইট্রেট যে ফরম্যাটে পাওয়া যায়, অ্যামোনিয়াম নাইট্রেট সেই ফরম্যাটে এক্সপ্লোশন করে না। অ্যামোনিয়াম নাইট্রেট যে স্টেটে পাওয়া যায় আর অ্যামোনিয়াম নাইট্রেট যে ফরম্যাটে গিয়ে এটা এক্সপ্লোড করে, দুটোর মধ্যে কেমিক্যাল স্টেটটা আলাদা হয়। একটা জেলি ফরমেশন, ক্রিস্টালাইজেশনের একটা প্রসেস চলে। এই ক্রিস্টালাইজেশনের প্রসেসের জন্য কিছু খুবই ইজিলি অ্যাভেলেবেল দ্রব্য দেওয়া হয় যাতে তারা ক্রিস্টালাইজেশন ফর্ম করে, যেটা পরবর্তী কালে স্পার্ক প্লাগ বা এই ধরনের কোনো জিনিস দিয়ে কার বম্বিং হয় বা কারটাকে বম্ব বা ট্রিগারে কনভার্ট করা হয়। পয়েন্টটা হচ্ছে, আমার যেটা ধারণা, সেই কিল বা নেল পার্টিকেলস ছিল না, তার মানে হচ্ছে এটা ওখানে ডেটোনেট করার জন্য রেডি কতটা ছিল সেটা সন্দেহজনক। দ্বিতীয় জিনিস হতে পারে তাড়াহুড়োর মধ্যেই সেটা ডেটোনেট করতে গেছে, সেটা নাও হতে পারে। যেটা হতে পারে সেটা হচ্ছে মোবিলিটির সময় প্রিপেয়ার্ড অ্যামোনিয়াম নাইট্রেট হয়তো কোনো একটা ফরম্যাটে স্পার্ক করে গেছে, which converted into this massacre। এবং সেই জন্য চলন্ত অবস্থায় ছিল যে গাড়িতে বিস্ফোরণ ঘটেছে, সেটাও তো তদন্তকারীরা জানতে পেরেছেন। অ্যাবসলিউটলি, বাড়িটা চলন্ত অবস্থায় ছিল এবং এটার স্পার্কিং করার বিভিন্ন রকম মেথডোলজি আছে। তাদের মধ্যে মানে একটু পড়াশোনা করলেই লোকেরা এখন গুগলেই পেতে পারবে। প্যাডেল আছে, আরো অনেক রকমের ক্র্যাশ প্যাডলিং আছে, অনেক রকমের জিনিস আছে। যাই হোক, সেটা দেখলেই বুঝতে পারবেন এরকম নানান কারণে এটা ট্রিগার হয়ে যেতে পারে। এবং যদি এটা স্পার্ক হয়ে গিয়ে থাকে, রিকাভারি বা পালাবার সময় খুব একটা থাকে না, পথ পায়েও নি। কিন্তু এটাকে সরানোর যে একটা ন্যারেটিভ আছে, এটাকে আমি সমর্থন করি। এটা অবশ্যই তাড়াহুড়োর মধ্যে এটাকে সরাচ্ছিল, কিন্তু সরাচ্ছিল যখন, সেটা কতটা প্রিপেয়ার্ড ফরম্যাটে সরাচ্ছিল, এইটা হচ্ছে ইনভেস্টিগেশনের সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট। সেটা যদি ক্রিস্টাল ফরম্যাট বা জেল ফরম্যাটে সরায়, তাহলে যে কোনো সময় সেটা স্পার্ক প্লাগ পেলেই সেটা কিন্তু ডেটোনেট করে যাবে। তো সেই ফরম্যাটেই বোধহয়। এই মুহূর্তে আরেকটা ছবি দর্শকদের দেখাবো। দিল্লি বিস্ফোরণ স্থলে পৌঁছে গিয়েছে এনআইএ। সকালেই লালকেল্লার বিস্ফোরণ স্থলে এনআইএর আধিকারিকরা পৌঁছে যান। তারা ইতিমধ্যেই এই মামলার তদন্তভার হাতে পেয়েছে। এফআইআর সংক্রান্ত সব নথি এনআইএর হাতে তুলে দেওয়া হয়েছে। দিল্লি পুলিশ সমস্ত নথি তুলে দিয়েছে। সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, এখনো পর্যন্ত এনআইএর যে ফরেন্সিক দল, তারা ঘটনাস্থলে গেছে এবং একাধিকবার গেছে, এবং যে বিস্ফোরক পাওয়া গেছে তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
কি কি ধরনের বিস্ফোরক পাওয়া গেছে বলে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে, এবং যে কথাটা, যে তদন্তের অভিমুখটা উঠে আসছে যে বিস্ফোরণ যতটা তীব্রতার হওয়ার কথা ছিল ততটা তীব্র হয়নি, সেটা কি এখান থেকে নমুনা সংগ্রহ করার পরেই মনে করছে নাই? তবে একেবারেই তাই, অ্যামোনিয়াম নাইট্রেট দিয়ে যেভাবে বিস্ফোরণ হয়েছে সেখানে কিন্তু যেহেতু শার্প নেল পাওয়া যায়নি এবং ফরেনসিক থেকে কিন্তু এটা প্রিলিমিনারি প্রুভড হয়ে গেছে যে ডিটোনেট করার সিচুয়েশন ছিল না, তাড়াহুড়ো করে এই ডিটোনেট প্রক্রিয়া চালাতে হয়েছে বা দুর্ঘটনাবশত সেটা হয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে এনআইএ তদন্তকারী আধিকারিকরা তারা কিন্তু এখন রিইনফ্রাস্ট্রাকচার করছেন, পুরো ঘটনার তৈরি করা হচ্ছে, পুনর্নির্মাণ করা হচ্ছে। পাশাপাশি এই জঙ্গি মডিউলের আর কেউ অন্য কোথাও ছড়িয়ে আছে কিনা সেটাও কিন্তু খুঁজে বার করা প্রয়োজন। এবং তার সাথে সাথে আলফালা ইউনিভার্সিটি সেটাও কিন্তু এই মুহূর্তে তদন্তের এপিটোম বলা চলে। সেই জায়গায় আজকে সকালবেলা যখন তদন্তকারী আধিকারিকরা গিয়ে পৌঁছন, তারা কিন্তু মূলত ফরেনসিকে পাওয়া যে তথ্য তার সঙ্গে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স সেটাকে খানিকটা মিলিয়ে দেখার চেষ্টা করছেন এবং ইনফরমেশন গ্যাদার করছেন এলাকা থেকে। এবং তারপর কিন্তু একটা উইং সেটা কিন্তু কাজ করছে আলফাল্লা ইউনিভার্সিটির জন্য, আরও একটা উইং কাজ করছে অন্য কোথাও এই জঙ্গি মডিউলের কোনো পার্ট আছে কিনা সেটা খুঁজে বার করার জন্য। বেশ, সুমন অনেক ধন্যবাদ তোমাকে, সায়ন্তন ধন্যবাদ, পাশাপাশি সুভাষিস দা আমাদের সঙ্গে ছিলেন, স্ট্র্যাটেজিক এক্সপার্ট। সুভাষিস দা আপনাকে অনেক ধন্যবাদ। আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের পর কেন্দ্রীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রীগোষ্ঠীর বৈঠক, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সিসিএস বৈঠক। অপারেশন সিঁদুরের পর প্রথমবার বৈঠক সিসিএস এর। বৈঠকে কি বড়সড় কোনো পদক্ষেপের সিদ্ধান্ত হতে পারে, সেদিকেই আজ নজর থাকবে দিনভর। ইতিমধ্যে ভুটান সফরে গিয়ে দিল্লি হামলার তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী। দোষীদের কাউকে রেয়াত করা হবে না, ষড়যন্ত্রের শিকড়ে পৌঁছবে এজেন্সি, কড়া বার্তা মোদি। मैं यहाँ बहुत भारी मन से आया हूं। कल शाम दिल्ली में हुई भयावह घटना ने सभी के मन को व्यथित कर दिया है। मैं पीड़ित परिवारों का दुख समझता हूं। आज पूरा देश उनके साथ खड़ा है। मैं कल रात भर इस घटना की जांच में जुटी सभी एजेंसियों के साथ, सभी महत्वपूर्ण लोगों के साथ संपर्क में था, विचार विमर्श चलता था, जानकारियों के तार जोड़े जा रहे थे। हमारी एजेंसियां इस षड्यंत्र की तह तक जाएगी। इसके पीछे के षड्यंत्रकारियों को बख्शा नहीं जाएगा। All those responsible will be brought to justice.